হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে অ্যাকাউন্টিং ক্লাসে। আমরা বিগত ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম। সো সেই ধারাবাহিকতা আজকে আমরা বাকি কিছু এমসিকিউ সলভ করব। সো এই এমসিকিউ সলভটা ব্যাপারটা এমন না যে আমরা শুধু এমসিকিউ সলভ করতেছি, আমরা সেকেন্ড পেপারের প্রতিটা এমসিকিউর সাথে সাথে প্রত্যেকটা টপিক আমরা কমপ্লিট করতেছি এবং কাভার করতেছি। এবং এই দুইটা ক্লাসের মাধ্যমে তোমার ইনশাল্লাহ 100% একটা আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোথা থেকে সেকেন্ড পেপারের অর্থাৎ হিসাব বিজ্ঞানের সেকেন্ড পেপারের এমসিকিউগুলো হয়ে থাকে। আমরা এই জন্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতেছি। তার মানে এই দুইটা ক্লাসের মাধ্যমে তুমি বুঝতে পারবা, ধরতে পারবা, যখন ইন্ডিভিজুয়াল কোশ্চেন মানে অধ্যায়গুলো তুমি টাস্ক করবা, প্র্যাকটিস করবা, তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি যে এই চ্যাপ্টারের কোন জায়গা থেকে এমসিকিউ আসে, কোন জায়গা থেকে সিকিউ আসে। সেই পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শেষ হয়ে গেল 2023 ব্যাচের অ্যাডমিশন জার্নি। সো নেক্সট অ্যাডমিশন সিকার বা অ্যাডমিশন দিবে হচ্ছে তোমরা। তার মানে তোমাদেরকে অবশ্যই এখন থেকে সিরিয়াস হতে হবে। এইচএসসির পাশাপাশি মাঝে মাঝে টুকটাক বিষয়গুলো জানতে হবে যে অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কোন টাইপের কোশ্চেন হয়ে থাকে। হ্যাঁ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের কোশ্চেন হয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কিছুটা হলে আইডিয়া রাখা লাগবে। তোমার যদি আইডিয়াটা থাকে তাহলে তুমি দেখো এইচএসসিতে তুমি যেই টপিকগুলো পড়তেছো ওই টপিকের কনসেপ্টটা একটু ডিপলি পড়ো, একটু ভালো করে পড়ো, এক ঢিলে দুই পাখি মারা হবে, রাইট? সো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আজকে সারাদিন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তোমাদের বড় ভাই আপুদের হচ্ছে আজকেই লাস্ট এক্সাম ছিল, বলতে অ্যাডমিশন জার্নি শেষ, ঠিক আছে? সো তাদের অনুপ্রেরণা এবং সাহস জোগানোর জন্যই মেনলি আমরা সেখানে ছিলাম। তো অনেক বেশি টায়ার্ড। সো আমরা প্রত্যেকেই লাইভটিকে শেয়ার করে দিব এবং হচ্ছে মেনশন দেই দ্রুত, ঠিক আছে? সবাই লাইভটিকে শেয়ার করে দেই আর আমরা শুরু করব আমাদের ক্লাসটি এখনই। আমরা আজকে যে এমসিগুলো সলভ করব এই এমসিগুলোর মাধ্যমে তোমার একদম 100% একটা আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোন টাইপের কোশ্চেনগুলো হচ্ছে এবং কিভাবে তুমি সেকেন্ড পেপারটা অ্যাটলিস্ট টার্গেট A+ এটা কনফার্ম করতে পারো। সো আমরা একদম পুরোপুরি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। ওকে, সো আমরা অলরেডি দুজন জয়েন করছি। আমরা একটু মেনশন শেয়ার দুজনকে দিয়ে সবাইকে দিয়ে দেই এবং সবাই একটু শেয়ার করে দেয়। আমরা সরাসরি টপিকে চলে যাব, ঠিক আছে? সো আমরা যেভাবে পড়তেছিলাম, সো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো সলভ করলে তুমি হোপফুলি অনেক বেশি এগিয়ে থাকবা এখন থেকে অন্যের তুলনায়। এবং আমরা মাঝে মাঝে দু একটা এমসিকিউ রাখি বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড, যাতে তোমার এখন থেকে কিছুটা হলো আইডিয়া ক্রিয়েট হয় যে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের এমসিকিউগুলো এবং একাডেমিক অ্যাডমিশনের মধ্যে একটু ডিফারেন্সটা কী এবং কিভাবে করলে আমরা দুইটাই কাভার দিতে পারবো, রাইট? সো যারা যারা জয়েন করছে ওয়েলকাম সবাইকে। সো যেটা বলবো সে প্রত্যেকে আমরা একটু মেনশন শেয়ার দুইটাই ডান করে দেই। আমরা অনেকে একসাথে মিলে ক্লাস করব, বিকজ একসাথে যদি সবাই মিলে ক্লাস করি এটা আমরা অনেক বেশি এনজয় করি, তাই তো? সো আমরা একটু মেনশন দেই। অনেকে হয়তো জানে না যে ক্লাস আজকে। তো আমাদের ঝুমু জয়েন করে ফেলছো, অন্তর পদ্মার জয়েন করছো। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি এবং তোমরা দ্রুত জয়েন করে ফেলো। হ্যাঁ, দ্রুত জয়েন করো এবং সবাইকে ক্লাসে নিয়ে আসো। ওকে, ওকে। তো দেখো আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটায় কার্যকরী মূলধন নির্ণীত হয়, একদম বেসিক থেকে একটা কোশ্চেন আসছে। তো এই টাইপের কোশ্চেন যদি তোমাকে সলভ করতে হয় তোমাকে বুঝতে হবে যে এখানে শুধুমাত্র থিওরি থেকে কোশ্চেন আসবে না। কিভাবে কোশ্চেন আসবে? তোমার এখানে ম্যাথ থেকে কোশ্চেন আসবে যে কার্যকরী মূলধন দেওয়া থাকবে। এই কার্যকরী মূলধনের আরেকটা নাম কি বলো তো? এটার আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। তার মানে বিকল্প নামটা মনে রাখো, বেসিক সূত্রটা মনে রাখো এবং এই রিলেটেড তুমি হচ্ছে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। দ্যাটস ইট। দেখবা যেখান থেকে ম্যাথ আসলে তুমি পারতেছো। ইভেন কার্যকরী মূলধনটা কিন্তু তোমার কোথায় লাগতেছে? যখন তুমি সিকিউতে স্পেশালি দেখবা যে ক নাম্বারে ক্যালকুলেশন করতে বলবে যে কার্যকরী মূলধন নির্ণয় করো। তার মানে সিকিউর ক্ষেত্রে কার্যকরী মূলধন নির্ণয় করে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। নাম্বার 2, তোমার এখানে দেখবা যে এই টাইপের অনেক এমসিকিউ আসবে এবং বিগত সালে প্রত্যেকটা বোর্ডেই আসছে। তো এখানে যেহেতু বেসিক থেকে কোশ্চেন আসছে কোনো ব্যাপার না, আমরা বেসিকটাই দেখি, দ্যাটস ইট। বাট হচ্ছে
তোমরা যখন ম্যাথ আসবে তো তখন কিভাবে প্র্যাকটিস করবে, এই জন্য এখন থেকে এই বিষয়টা একদম ক্লিয়ারলি স্পষ্ট একটা ধারণা নেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, তো আমরা দেখি যে কার্যকরী মূলধনটা হচ্ছে মেইনলি চলতি সম্পদ থেকে চলতি দায় কি মাইনাস, তাহলে আমরা কার্যকরী মূলধনটা পেয়ে যাব। এখন দেখো ভাইয়া খ নম্বরে বলবে যে কার্যকরী মূলধন অনুপাত বের করো, তার মানে কার্যকরী মূলধন অনুপাত বের করতে গেলে তোমাকে কার্যকরী প্রথমে কি করতে হবে, মূলধন বের করতে হবে। এই কার্যকরী মূলধনকে কার্যকরী মূলধনকে যদি চলতি দায় দ্বারা ভাগ করে দাও তাহলে পেয়ে যাবা তোমরা কার্যকরী মূলধন অনুপাতটা, ঠিক আছে? যদি অনুপাত বের করতে বলে দ্যাটস ইট, এইটুকু ট্রাই করবো, তাহলেই তুমি কি করতে পারবা, সহজেই ক্যালকুলেশন করতে পারবা। সো বেসিক এই কোশ্চেনটা একটু মনে রাখবা, সিকিউতে 1 মার্ক কনফার্ম, মানে 1 নম্বরে ক নম্বরে তোমার 2 মার্ক কনফার্ম। ইভেন একটা এমসিকিউ কি এখান থেকে আসতে পারে, হয়তো ম্যাথ দিবে, এখানে তোমার বেসিক সূত্র দেওয়া আছে, বাট একটা ম্যাথ দিতে পারে, তাই না? ওকে, সো পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি তারল্য অনুপাত? তো আমরা যদি তারল্য অনুপাতটা একদম শিখে ফেলি একসাথেই তাহলেই তো হয়। তো আমরা প্রত্যেকে জানি যে তারল্য অনুপাত মেনলি কোনগুলা, যেগুলো আমরা এই তারল্য অনুপাতটা প্রথমত তোমার কি নির্দেশ করে, এটা নির্দেশ করে একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা, একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে তারল্য অনুপাত। এই কোশ্চেনটা দেখবে এতটা ইম্পর্টেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের একটা কোশ্চেন, যে তারল্য অনুপাত কি নির্দেশ করে, এটা হচ্ছে চলতি দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে। ইভেন এটা ভাইয়া এটা কি করে জানো, এটা হচ্ছে তাৎক্ষণিক যদি ক্ষমতা নির্দেশ করে। এখন এটা মনে করো তোমার এটা হচ্ছে যদি তারল্য হয় তাহলে হচ্ছে তাৎক্ষণিক চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, রাইট? তারল্য অনুপাতটা যদি আমি একটা এমসিকিউ বলতে সেখানে এটা ভালো করে নোট করো, এটা ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন যে তোমার তারল্য অনুপাতটা কি নির্দেশ করে, 1 নম্বর কোশ্চেন ভালো করে খেয়াল করো, এটা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন আসছে। তো দেখো এখানে হচ্ছে এইচএসসি, তো দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝার একটু ট্রাই করো, হ্যাঁ আমি বুঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল যে তোমার তারল্য অনুপাতটা কি নির্দেশ করে প্রতিষ্ঠানের, তো তোমাকে বুঝতে হবে যদি ভাইয়া তারল্য অনুপাত কি নির্দেশ করে এটা বলে তাহলে হবে তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা, রাইট? এখন যদি আরেকটা কোশ্চেন দেখো যে চলতি অনুপাত কি নির্দেশ করে, চলতি অনুপাতটা জাস্ট তোমার স্বল্পমেয়াদী দায় অথবা চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে অথবা নির্দেশ করে, রাইট? এই দুইটা কোশ্চেন। এখন দেখো এখানে বলছে যে তারল্য অনুপাত কোনটা নিচের, তো তুমি তারল্য অনুপাতগুলি শিখে নাও যে তারল্য অনুপাত কী কী আছে। তো তারল্য অনুপাতটা হচ্ছে যে চলতি অনুপাত, ঠিক আছে? এটা একটা তারল্য অনুপাত, যেমন চলতি অনুপাত। তারপরে কি আছে বলো তো, তারপরে আছে তরল অনুপাত। এই তরলের অনেকগুলো নাম আছে, তরল, তারপরে তরিত, তারপরে দ্রুত, তারপরে হচ্ছে কি, তারপরে অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট। এই যে বিকল্প নামগুলো জাস্ট মনে রাখবো তাহলে হবে। তার মানে তরল, তরিত, দ্রুত, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। আর একটা আছে সেটা হচ্ছে কি কার্যকরী মূলধন অনুপাত, আরেকটা আছে কার্যকরী মূলধন অনুপাত। ক্লিয়ার? এখন তুমি এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করে ফেলো, যেখান থেকে এই কোশ্চেন আসুক না কেন এমসিকিউতে, তুমি কিন্তু একদম 100%, কত পার্সেন্ট, 100% কনফিডেন্টলি আনসার করতে পারবা। বুঝতে পারছি? তো দেখো এখানে হচ্ছে তোমার এই যে তারল অনুপাতের মধ্যে অন্তর্ভুক্ত এইগুলা অনুপাতগুলা, তো এখানে বলছে কোনটা তারল অনুপাত, একমাত্র চলতি অনুপাত আছে, এটা কি একটা তারল্য অনুপাত, ঠিক আছে? এখানে কয়টা ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে এগুলো সবাই বুঝতে পারছো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? প্রত্যেকেই বলো। আমার হচ্ছে এখানে ক্লাস করলে সবার অনেক বেশি রেসপন্স করতে হবে, সাথে সাথে নোট ডাউন করো, দেখবা এইচএসসিতে ভালো করতে পারতেছো, এবং ইভেন অ্যাডমিশনে গিয়ে তোমার অনেক বেশি প্যারা নেওয়া লাগবে না। জাস্ট তুমি তোমার নোট খাতাগুলো দেখবা আর দেখবা যে তোমার কনসেপ্ট ক্লিয়ার, মানে কি অ্যাডমিশনের পড়াটা একদম ইজিলি ধরতে পারতেছো এবং কমপ্লিট করতে পারবা, অনেক বেশি আগায় থাকতে পারবা। সো অনেক বেশি রেসপন্স করা লাগবে, ঠিক আছে? তো যারা যারা জয়েন করছি সবাই আমরা কাইন্ডলি একটু মেনশন দেই, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে সবাই চলে আসুক, আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা অনেকে মিলে ক্লাস করব, একসাথে এনজয় করবে ক্লাসটা অনেক বেশি, এবং একসাথে অনেক কিছু শিখবো, সাথে সাথে নোট করবো। একটা নোট খাতা অবশ্যই রাখতে হবে, যে হিসাব বিজ্ঞানে একটা নোট খাতা থাকতে হবে তোমার, ঠিক আছে? পড়াশোনা তুমি অনেক করতে পারো, বাট যদি গুছানো না হয় ওই পড়াশোনা কোনো ইফেক্টিভ হবে না। তো পড়াশোনাটা অবভিয়াসলি তোমার কী করতে হবে, গুছানো হতে হবে, ঠিক আছে? একদম হাতের মুঠে থাকতে হবে। এখন আলটিমেটলি তুমি 1 বছর বা 6 মাস পড়াশোনা করলা, কি করলা, যদি শেষ সময় গিয়ে ওইটা প্রপারলি রিভিশনে না দিতে পারো ভাইয়া, তাহলে কোনো কি নাই, কোনো দাম নাই। তোমাকে অবভিয়াসলি কী করতে হবে, যে তুমি যাতে পড়াশোনাটা যা করছো যাতে এটা তোমার হাতের নাগালে থাকে, গুছানো থাকে। এই জন্য নোট 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 করে ফেলবা সাথে সাথেই, রাইট? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা মেনশন দিই, হ্যাঁ, দ্রুত। এই যে আমির হাসান দিছে, ভাইয়া এই ওদের অ্যাডভান্স বোর্ড সিকিউগুলো অনেক পেজ দেয়, অ্যাডভান্সগুলো অনেক পেজ দেয়। আচ্ছা সমস্যা না, আমরা ইন্ডিভিজুয়ালভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে?
তারপরের কোশ্চেনটা একদম বেসিক থেকে আসা একটা কোশ্চেন, যে পণ্যের বিক্রয় মূল্য হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কি বলে। এখন দেখো এই যে বিক্রয় মূল্য, একদম বেসিক সূত্র না এইগুলো, বলো এগুলো একদম বেসিক সূত্র না, তো আমরা বেসিক সূত্রগুলো আগে শিখি, তারপরে এখান থেকে দেখবা যে আমরা গিয়ে কি করব, আমরা ম্যাথ প্র্যাকটিস করব। এখন বেসিক সূত্রটা আগে জানা লাগবে। তো দেখো বিক্রয় মূল্য থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও তাহলে তুমি কি পাবে, মোট লাভ। এই মোট লাভের আরেকটা নাম কি বলো, মোট মুনাফা। ক্লিয়ার, মোট লাভ অথবা মোট মুনাফা। বুঝতে পারছি তো, সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি তো। ওকে, সো আমরা তাহলে এই যে মোট লাভ, মুনাফা, মোট মুনাফার আরেকটা নাম কি, প্রফিট। আর প্রফিট মানে কি, লাভ। ঠিক আছে, কমার্সের স্টুডেন্ট এই যে এত কষ্ট করে তোমরা ম্যাথ প্র্যাকটিস করো, এত কিছু করো, এটার আলটিমেটলি মেন গোলটা হচ্ছে কি, লাভ করা। ঠিক আছে, আর তোমরা যখন কষ্ট করবা দেখবে যে তোমাদের লাভই হচ্ছে, লস হবে না। ওকে, সো পরিশ্রম করা লাগবে, এবং পরিশ্রম না করলে রেজাল্টটা কিন্তু কখনোই আসবে না। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পুরা। আমরা পরের কোশ্চেনটা চলে যাই। দেখো এখানে আমরা একটা নতুন অনুপাত শিখবো, এবং লাস্ট ক্লাসে আমরা নতুন অনুপাত তোমাদের শিখাইছি। এই টাইপের দেখবে একটা কোশ্চেন এমসিকিউ এইচএসসিতে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এইগুলো কিন্তু অ্যাডমিশন টাইপের কোশ্চেন। সো এটা তোমাদের গতকালকে শিখাইছি গত ক্লাসে। তো তোমরা জানো যে এই কোশ্চেনগুলো অনেক কম সময়, এখানে দুইটা অনুপাত দেওয়া থাকে, এটা হচ্ছে নতুন এবং আরেকটা আছে এই যে দেখো পুরাতন। সো এই দুইটাই তুমি কি করবা, কাজ করবা। কি কাজ করবা, দেখো এই নতুন অনুপাতের কি ফল, বিয়োগ ফল, অর্থাৎ 3 থেকে 1 মাইনাস করলে কত হয়, 2। এই বিয়োগ ফলকে গুণ করে দিব পুরাতনটার সাথে। ঠিক আছে, তো 3 দুগুণে 6 এবং 2 দুগুণে কত, 4। ওকে, হয়ে গেল। এবার যেটা করবেন ভাইয়া আপুরা, সেটা হচ্ছে এই যে পুরাতনটার যোগফল, কি ফল, যোগফল, 3 আর 2 কত বলো তো, 5। এটাকে গুণ করে দিবেন নতুনটার সাথে, তাই 6, তাহলে হচ্ছে 6, 4, 5 আমরা পাবো। এটা হচ্ছে কি নতুন অনুপাত। বুঝতে পারছো তো, এটা হচ্ছে কি তোমাদের নতুন অনুপাত। ওকে, তার মানে এই দুইটা কোয়েশ্চেন তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর যদি এটা সলভ করতে পারো দেখবা যে অ্যাডমিশনে গিয়ে এই টাইপের কোশ্চেনে অনেক বেশি আসছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবাই বুঝতে পারছি কিনা বলো তো। আইসিটি ক্লাস হচ্ছে তোমাদের এখনও, তাহলে ওটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। শেষ হয়ে গেলে আমরা সবাই জয়েন করব দ্রুত, এবং সবাই মেনশন দিব, এবং আমি এটা দেখিনি, দেখলে আমরা একটু পরে শুরু করতাম। ওকে, তো সজীব জয়েন করছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কী অবস্থা সজীব, বলো তো। তো নতুন অনুপাত আমরা সবাই ক্যালকুলেশন করতে পারি তো। এখানে যারা 50+ ক্লাস করতেছি প্রত্যেকেই পারি তো, বলি তো একটু দ্রুত বলি, যে আমরা সবাই, আমরা প্রত্যেকেই নতুন অনুপাত ক্যালকুলেশন করতে পারি তো। সো এটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা শেখাবো লাভ অনুপাত, তারপর শেখাবো ত্যাগ অনুপাত। ঠিক আছে, কোনো অনুপাতে আমরা কি করব না, কোনো অনুপাতে আমরা আগে ভাইয়া আরেকবার মুন্নি, তাহলে তুমি মনে হয় প্রিভিয়াস ক্লাসটা করো নাই, তাই না? প্রিভিয়াস ক্লাস করলে হয়তো পারতে। তো দেখো এখানে সিম্পল একটা ব্যাপার, দুইটা অনুপাত দেওয়া আছে, তুমি নতুন অনুপাতটার কি ফল, বিয়োগ ফল। বিয়োগ ফল তো বুঝোই, মানে কি বলো তো, বিয়োগ। এটা শিখছো না, 3 থেকে শিখতেছে না। তো বিয়োগ কেমনে করবা, 3 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে থাকে কত, 2। এই 2কে তুমি গুণ করে দিবা নতুন পুরাতন অনুপাতের সাথে। দেখো এটাকে যদি গুণ করো, 3 দুগুণে কত, 6, 2 দুগুণে কত, 4, মানে তো এই দুইটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা গয়েরটা বের করবো। কীভাবে বের করবো, এবার হচ্ছে তোমার ভাইয়া এই যে যেই তোমার কি আছে বলো তো, পুরাতন অনুপাত, এটা যোগফল। তো এখানে দেখো 3 যোগ 2, 3 যোগ 2 কত হয়, 5। এই 5কে গুণ করে দিবা পুরাতনটার সাথে, ঠিক আছে, নতুনটার সাথে। এই যে 1 ধারা 1/3, এজন্য 1 দ্বারা গুণ করবা। যদি এখানে 2/3 থাকতো 2 দ্বারা গুণ করতা, 3/3 থাকলে 3 দ্বারা, বা এখানে যদি থাকতো 4/10 তাহলে 4 দ্বারা। তার মানে এখানে যেই সংখ্যাটা থাকবে, যত থাকবে তত ধারা কি করবা, গুণ করবা। দেখো 5 থেকে 5, তার মানে 6, 4, 5, এটা হচ্ছে নতুন অনুপাত। একদম সিম্পল, জাস্ট 30 সেকেন্ডও লাগবে না তোমার, যদি তুমি কনসেপ্টটা ধরতে পারো। ঠিক আছে, যদি তুমি কনসেপ্টটা ধরতে পারো, জাস্ট 30 সেকেন্ডও তোমার লাগবে না, দ্যাটস ইট। তুমি একদম কনফিডেন্টলি ক্লিয়ারলি আনসার করতে পারবেন। সো যারা নতুন জয়েন করছে ভাই আপুরা, সবাইকে ওয়েলকাম। আমরা হয়তো অনেকে আইসিটি ক্লাস করছি, এই জন্য লেট করে জয়েন করলাম, বাট আমরা প্রথমে যেগুলো পড়াইছি, কনসেপ্টটা ক্লিয়ার করছি, ওইটুকু একটু স্পেশালি নোট করবা। যেমন একদম শুরুতে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করছি, সেটা হচ্ছে নিচের কোণটি তরল অনুপাত। ঠিক আছে, নিচের কোণটি তরল অনুপাত, বা নিচের কোণটি ধরো তোমার আসতে পারে যে তড়িৎ অনুপাত। ঠিক আছে, তো এখানে কনসেপ্টটা ক্লিয়ার করছে। আর এখান থেকে একটা এমসিকিউ মাস্ট থাকবে, অ্যাডমিশন, তারপর হচ্ছে সব জায়গায় কি এই টাইপের কোশ্চেন আসবে, ওইটা অবশ্যই 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 দেখবা। ঠিক আছে, আমাদের কিন্তু জিএসটি এক্সাম আজকে শেষ, এইচএসসিতে বেশ বিদায়।
তার মানে অ্যাডমিশন বলা চলে যে তোমরাই নেক্সট টার্গেট, যে এইচএসসি কমপ্লিট করেই কি অ্যাডমিশনের জন্য একদম জার্নি শুরু করে দিতে হবে, রাইট? ওকে, সো পরেরটা দেখো, মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটা? এই কোশ্চেনটা যে পারবে না তারে হচ্ছে পানিশমেন্ট দিব। কেন বলো তো? এই মালিকানা সত্ত্ব কি এটা আমরা প্রত্যেকে জানি, যে মালিকানা সত্ত্ব মেইনলি হচ্ছে মালিকের কি পরিমাণ মূলধন আছে এবং এটার সাথে কি কি যোগ বিয়োগ হয় আমরা সবাই জানি। সবাই বলেন যে জানেন কি না? প্রত্যেকে জানেন না? জানেন না বলেন। তো আমরা সবাই জানি যে মালিকানা সত্ত্বের সাথে তোমার কি হয় বলো তো? তোমার অতিরিক্ত মূলধন থাকলে এটা যোগ হয়, তারপর উত্তোলন যদি থাকে এটা কি হয়? বিয়োগ হয়, যদি আয় হয় এটা কি হয়? যোগ হয়। সেই বিষয়গুলো তো সবাই ক্লিয়ার, আমি বিশ্বাস করি, তাই না? তো দেখো মালিকানা সত্ত্বের অংশ নয় বলছে, এটা একটু খেয়াল করবো যে নয়। দেখো শেয়ার মূলধন এটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, সাধারণ সঞ্চিত মালিকানা সত্ত্বের একটা অংশ, নিট লাভ মালিকানা সত্ত্বের একটা অংশ। বাট এই যে আপনারা ঋণপত্র দেখতেছেন এটা কি মালিকানা সত্ত্বের শর্ত কিনা? এটা কি অংশ কিনা? দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়, ক্লিয়ার? এটা হচ্ছে কি একটা দীর্ঘমেয়াদী দায়, তার মানে এটা কি মালিকানা সত্ত্বের অংশ নয়, রাইট? সবাই বুঝতে পারছি তো? আমাদের কে বলছেন যে অ্যাকাউন্টিংয়ের পাওয়া যায় না কেন? মোসাম্মদ পদ্ম কেন বলছেন? অ্যাকাউন্টিংয়ের পিডিএফ অলরেডি হচ্ছে আপলোড করা হয়ে গেছে, সো একটু কনসার্ন থাকতে হবে। গ্রুপে দেওয়া হয়েছে, তুমি জাস্ট দেখে নিবে, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া? ওকে, সো দেখো এখানে এই যে মালিকানা সত্ত্ব এটার কিন্তু আরও বিকল্প নাম আছে, ওই যে যেমন আমান লিখছে যে সত্ত্বাধিকার, রাইট? তো সত্ত্বাধিকার এটা কি একটা বিকল্প নাম, একই জিনিস কিন্তু। পাশাপাশি এটার আরেকটা নাম হচ্ছে ওয়ানার্স ইকুইটি, আরেকটা নাম কি বলতো? ওয়ানার্স ইকুইটি, আরেকটা নাম কি বলতো? ওয়ানার্স ইকুইটি, ওয়ানার্স ইকুইটি, রাইট? এখন বলো যে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ করালাম, আজকেও করাচ্ছি। তো এই টাইপের কোশ্চেনে তোমাদের বোর্ড কোশ্চেন আসবে, ইভেন বলা চলে আরও সহজ আসবে, ঠিক আছে? সো এখানে কি 30-এর মধ্যে 30 পাওয়া যাবে? অথবা 30-এর মধ্যে অ্যাটলিস্ট 28 বা 25 প্লাস কি থাকবে না? বলো পারা যাবে না? সেই টাইপের কোশ্চেনে কি তোমাদের ঘুরাই ফিরে আসবে। গ্রুপে দেওয়া আছে, একটু চেক দিও, হ্যাঁ? ঝুমু একটু চেক দিও, তাহলে হবে। ওকে, সো পরের কোশ্চেনটা, সো এই টাইপের কোশ্চেন হচ্ছে মুখস্থর মতো, যে তুমি না পড়লে কি পারবা না, তাই না? একবার হলে পড়তে হবে। তো জানো এখানে আছে যে IAS, তো আমরা একটু বিস্তারিত পড়বো। এখানে আছে IAS, তার মানে IAS এর ফুল মিনিংটা কি এটা আমরা জানবো, রাইট? এখন দেখো IAS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বলো তো কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? আর এটা হচ্ছে ভাইয়া IFRS। এই যে IFRS কি বলো তো? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, তাই না? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড কি ভাইয়া? রিপোর্টিং স্ট্যান্ডার্ড, রাইট? রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটা অনুসারে আমরা কি করি বলো তো? এটা অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, তাই না? এটা হচ্ছে আন্তর্জাতিক আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, এটা হচ্ছে আন্তর্জাতিকটা। ওকে, ক্লিয়ার? এখন দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই IAS হচ্ছে IFRS আগের নাম, ঠিক আছে? পুরাতন নামটা। তার মানে এখানে IFRS এর পূর্বের নাম ছিল IAS, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকেই তোমার আসছে IFRS। আর IFRSটা কি করে? তোমার আর্থিক অবস্থার বিবরণী আন্তর্জাতিক আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে সহায়তা করে বা সাপোর্ট করে, বা IFRS অনুসারে কি করে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করি, রাইট? এবং এটা কিন্তু গ্যাপ কর্তৃক কি প্রদত্ত, যদি IFRS না থাকে তখন তোমরা দিবে গ্যাপ। যদি বলা হয় যে নিচের কোনটি কোনটা অনুসারে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, ওকে? আর যদি আমারে নক কেন দিবা? তুমি হচ্ছে গ্রুপে অ্যাড আসো না? 70 ডেজ চ্যালেঞ্জ গ্রুপে অ্যাড আসো না? ওখানে তুমি তো খুঁজেই পেতে পারো। সো এত বেশি অলস হলে হয়? একটু কষ্ট করা যাবে না? ওকে, শেষের কোশ্চেনটা দেখো যে 2010 সনের বন্টনকৃত মুনাফার পরিমাণ কত? আমরা একটু কঠিন একটা কোশ্চেন সলভ করব এবং তোমাদেরকে দেখাইছি যে কোশ্চেন যদি অনেক বড় হয়, হ্যাঁ, এইচএসসির কোশ্চেন যদি অনেক বড় হয়, ধরে নিবা যে এই কোশ্চেনটা তোমার জন্য অনেক ছোট বা অনেক কম সময় তুমি আনসার করতে পারবে। তো দেখো আমাকে কি ক্যালকুলেশন করতে বলছে? বন্টনকৃত মুনাফার পরিমাণ। তুমি যদি অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ A to Z
কমপ্লিট করে থাকো, তাহলে বন্টনকৃত মুনাফা অলরেডি তুমি জানো যে কীভাবে ক্যালকুলেশন করে, তাই না? যে আমার মোট মুনাফা দেওয়া আছে, মোট মুনাফা থেকে আমি খরচগুলো বাদ দিয়ে দিলাম। এখন খরচগুলো কি? খরচগুলো হচ্ছে যেমন তোমার অংশীদার যে প্রারম্ভিক মূলধনের সুদটা অথবা বেতন, এগুলো কি করবো? বাদ দিব। বাট উত্তোলনের সুদটা কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি বুঝতে হবে যে এটা প্রতিষ্ঠানের জন্য কি একটা আয়, ঠিক আছে? তার মানে কি উত্তোলন সুদটা যোগ হয়। তো দেখো এখানে তোমার মোট লাভ দেওয়া আছে যে 2010 সালে কারবারটি 2 লাখ টাকা মোট মুনাফা করে। তার মানে এখানে মোট মুনাফা কত টাকা? 2 লাখ টাকা। এখান থেকে তুমি বাদ দিবা কি? চুক্তি অনুসারে অংশীদাররা প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ। তার মানে প্রারম্ভিক মূলধন আছে এখানে 80,000 টাকা, এটা 10% করলে আমার হয় কত টাকা বলো তো? 8,000 টাকা। আমি বাদ দিয়ে দিব এখানে 8,000 টাকা। ক্লিয়ার? এখন দেখো আবার খ আছে নাকি নাম আছে অনু আর তনু। হ্যাঁ, অনু আর তনু। তনু কত টাকা? 50,000 টাকা। তার মানে এই 50,000 টাকার উপর আবার কী হবে? 10%। আমি একদম ডিটেলস বুঝাচ্ছি, ঠিক আছে, ভেঙে ভেঙে। তার মানে এখানেও 5,000 টাকা তোমার কিসের সুদ বলো তো? প্রারম্ভিক মূলধনের সুদ। আর কি খরচ আছে? হ্যাঁ, দেখো বলছে অনু মাসিক বেতন পাবে 1,000 টাকা করে। তার মানে অনু মাসিক বেতন পাবে কয় টাকা করে? 1,000। এক মাসে 1,000, এক বছরে কত মাস? 12 মাস। তার মানে 1,000 করে 12 মাসে পাবে 12,000। এটাও কি একটা ব্যয়? কিসের জন্য? প্রতিষ্ঠানের জন্য। তার মানে এই 12,000 টাকা ব্যয়ও তুমি কি করবা? বাদ দিবা। আরও কি ব্যয় আছে দেখো তো? হ্যাঁ, এখানে আরও আছে যে পরিচালন খরচ এক্সপেন্স, অর্থাৎ অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন খরচ 70,000 টাকা, এবং আনয়ন খরচ, এবং আনয়ন মানে আনতে যে পরিবহন খরচটা সেটা 5,000 টাকা। ঠিক আছে? তার মানে পরিবহন খরচ এবং আনয়ন খরচ, আমাদের পরিচালন খরচ এবং আনয়ন খরচ, এই দুইটা হচ্ছে টোটাল 70 আর 5 75। তার মানে এই 75,000 টাকা কি তোমার খরচ। এটা যদি আমি বাদ দেই তাহলে এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকায় হচ্ছে তোমার বন্টনকৃত মুনাফা। ক্লিয়ার? এটা হচ্ছে কি তোমার বন্টনকৃত মুনাফা। এটাই হচ্ছে কি বন্টনকৃত মুনাফা। এটা বুঝতে পারলে তুমি খুব সহজেই অংশীদারি ব্যবসার হিসাব নিকাশের খ নাম্বারে 4 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? এবং খুব সিম্পলি এখন দেখো বন্টনকৃত মুনাফা আমরা বের করলাম। এই কোশ্চেনটায় চাই নাই যে তোমাকে যে অনু কত টাকা পাবে এবং তনু কত টাকা পাবে, বাট যদি কোনো কোশ্চেনে ক্যালকুলেশন করতে বলে যে ইন্ডিভিজুয়াল অংশীদার অনু কত টাকা পাবে এবং তনু কত টাকা পাবে, তাহলে তুমি কি করবা? যদি চুক্তি দেওয়া থাকে চুক্তি অনুসারে ডিভাইড করে দিবা, আর যদি চুক্তি দেওয়া না থাকে তাহলে কি সমান হারে বন্টন করবা। রাইট? এখানে দেখো বলছে 3:2, তার মানে এখানে চুক্তি করা আছে যে অনু পাবে 3 এবং তনু পাবে কি 2, তাই না? সো এই চুক্তি অনুসারে তোমরা ক্যালকুলেশনটা করবা। আর যদি ভাইয়া এই কোশ্চেনটা কিন্তু বলছে যে বন্টনকৃত মুনাফা কত টাকা? 1 লাখ টাকা। এটার আনসার আমি পেয়ে গেছি, বাট আমি একটু ডিটেলস পড়াচ্ছি যাতে তুমি হচ্ছে যদি এমসিকিউ দেয়, এত বড় এমসিকিউ দিবে না, তাহলে তুমি ক্যালকুলেশন করলা। আর অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ সেখানে তো 100% কি এটা পারাই লাগবে, আদারওয়াইজ তো কোনো অপশন নাই, তাই না? সো সবাই বুঝতে পারছো কিনা বলো তো? বড় কোশ্চেন দেখে আমি একটু আস্তে আস্তে বুঝালাম এবং খুবই স্লোলি বুঝাচ্ছি। সো প্রত্যেকে বুঝতে পারছি কিনা সবাই একটু বলো দ্রুত। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? রেসপন্স করতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করো না কিন্তু, হ্যাঁ? তাহলে শিখতে পারো না জীবনে কিছু। ফাঁকি দিও না, ফাঁকি দাও। বন্টনকৃত মুনাফা সবাই ক্যালকুলেশন করতে পারবো তো? বন্টনকৃত মুনাফাটা সবাই ক্যালকুলেশন করতে পারবো তো? ওকে, আফসানা হাসান রোহান, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আফসানার মতো একটু রেসপন্স করা যায় না? কত ঘুমাবে আর? এই আর 2 মাস সময় নেই পরীক্ষা, তারপর হচ্ছে অ্যাডমিশন দিবা তোমরা, এবং 23 ব্যাচের অ্যাডমিশন শেষ। তার মানে কি এখন তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, হ্যাঁ? সো যদি এখন যদি একটু পড়াশোনা একদম সিরিয়াসলি না করো, কবে করবে তোমরা? এই যে মোসাম্মদ পদ্ম, ঠিক আছে, কত সুন্দর করে সে আনসার করে ফেলছে, আরও অ্যাডভান্স। তো তোমরা ওইগুলো করতে পারো না যে ভাই আমি করে ফেলছি যে এত পাবে এত পাবে, এটা করতে হবে তো। তো দেখো এটা একটু বুঝাই দেই যে যদি হচ্ছে চুক্তি দেওয়া থাকে তাহলে কি চুক্তি অনুসারে পাবে, যদি চুক্তি দেওয়া না থাকে তাহলে কি সমান হারে। এখন দেখো বন্টনকৃত মুনাফা কত টাকা? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমরা কি করবো? দুজনের মধ্যে বন্টন করব। এখন অনুপাত কত? 3 আর 2, তার মানে 3 আর 2 কত ভাইয়া? 5। আমরা প্রথমে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কি করতে হয়? লসাগু করতে হয়। তার মানে এখানে 3 আর 2 কত? 5। অর্থাৎ যদি আমরা কাঠটা বের করবো, প্রথমে ধরো অনুরটা বের করি, তাহলে 5-এর 3 হচ্ছে অনু, তাই না? 5-এর 3 ভাগ করো, 5 20 কত? 100, 3 20 কত? 60। তার মানে এই 60,000 টাকা পাবে কে? অনু। আর সেইমভাবেই এই 1 লাখ টাকা যদি আমি ভাইয়া আমি কি করব? বন্টন করব 5/2 অনুসারে, তাহলে দেখো আমার কত হয়?
5 20 100 20 দুগুণে কত 40, তার মানে অনু আর এই যে তনু পাবে কত 40,000 টাকা। এই বন্টনগুলো আপনারা যদি করতে পারেন দেখবেন যে খুব সহজেই সিকিউ আনসার করতে পারতেছেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো? হৃদয় হোসেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছে সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার হলে আমরা পরেরটা চলে যাব। দেখো এখানে আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এই এমসিকিউটা পড়ানো এমন ব্যাপারটা তাই না, কিন্তু আমি এই এমসিকিউটা রিলেটেড যত তথ্য আছে তোমাদেরকে প্রোভাইড করতেছি, ইভেন প্রত্যেকটা তথ্য থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। এবং এই কোশ্চেনগুলো এখন যদি প্র্যাকটিস করো তোমার বেসিক তো ক্লিয়ার হচ্ছেই, পাশাপাশি এটা তোমার অ্যাডমিশনে গিয়ে অনেক বেশি কাজে লাগবে, রাইট? সো আমরা অ্যাডমিশনের একটা কোয়েশ্চেনও সলভ করলাম। মেহজাবিন প্রিয়া, সো ক্লিয়ার, থ্যাংক ইউ। অন্তর পদ্মার আছে আমাদের সাথে, জি ভাই ক্লিয়ার। আর বাকি যারা আছে তারা কি ক্লিয়ার না? সবাই একসাথে বলেন ক্লিয়ার হলে আমরা পরেরটা চলে যাব। আর আপনারা এতটা কিপটি কেন বলেন? শুধুমাত্র আপনারাই ক্লাস করেন, কেউ কিন্তু ক্লাসে মেনশন দেন না, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে হচ্ছে ক্লাসে নিয়ে আসতে হবে আগে। সো সবাই একটু কাইন্ডলি যারা যারা ক্লাস করতেছেন সবাই একটু চেষ্টা করবেন যে আমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে নিয়ে ক্লাস করে একসাথে। একা একার কত শিখবো, তাই না? আমি শিখে আমার ফ্রেন্ডরা শিখুক, ঠিক আছে? সো ওরাও ভালো রেজাল্ট করুক, আমরা কি চাই না? চাই কি না বলেন? সো তাহলে হচ্ছে আমরা প্রত্যেকে কী করবো, 4 জন 5 জন 10 জন করে ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো ক্লাসে আগে। অবভিয়াসলি শেষ সময় এটা অনেক বেশি দরকার, কারণ হচ্ছে অ্যাকাউন্টিংয়ে তুমি তখনই বস হয়ে যাবে যখন তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে? সো বেসিক ক্লিয়ার হলে আইসিসি বলো, অ্যাডমিশন বলো, যেখানে যে কোনো টাইপের কোশ্চেন আসুক তুমি সলভ করতে পারবা একদম সিম্পলি। বুঝতে পারছেন নি সবাই? নিয়ে আসবেন সবাইকে ক্লাসে, হ্যাঁ? ওকে, পরে 2টা কোশ্চেন শিখবো এখান থেকে, মাস্ট ইম্পর্টেন্ট মনে করে এই এমসিকিউটা এখান থেকে একটা এমসিকিউ আসবে এবং আইসিসি তোমার 1 মার্ক নিশ্চিত কনফার্ম যে কোনো বোর্ডের। এখন যেটা শিখাবো, তো এখানে দেখো সিম্পলি আমার ফ্রেন্ড নাই ভাইয়া, তাহলে তুমি কি ভাই? তোমার যদি ফ্রেন্ড না থাকে কি আছে? এতদিন পর্যন্ত হয়ে গেল যে কলেজ লাইফ স্কুল লাইফ পার হয়ে গেল, এখনও যদি তোমার কোনো ফ্রেন্ড না থাকে কি আছে তোমার বলো তো? এই যে দেখো দিন শেষে এই যে তামান্না আক্তার রিমকে হচ্ছে সজীব হচ্ছে মেনশন দিচ্ছে, ও রেগুলার ক্লাস করে, হয়তো জানে না ক্লাসের কথা। তো আমরা যদি সবাই মেনশন দিই, নিজেরা শিখতেছি, পাশাপাশি যদি আমাদের বন্ধুবান্ধব শিখে, আমাদের কি লস হবে? তুমি আরও বরঞ্চ সে যদি একটু দোয়া করে দেয়, হ্যাঁ, যে আমার বন্ধুটার মাধ্যমে আমি ভালো একটা প্ল্যাটফর্ম পাইছি, আমার কিছু শিখতে পারছি, আল্লাহ তুমি তাকে কী করো, জ্ঞান বাড়াই দাও, তখন দেখবা যে তোমার অবশ্যই কী হয়, অনেক বেশি হেল্পফুল হচ্ছে বা পড়াশোনায় বরকত করতে পারতেছো, ঠিক আছে? সেটা দরকার না? আমরা কি আরেকটু মেনশন দিব? এই যে দেখো কীভাবে বাড়তেছে স্টুডেন্ট সংখ্যা, ভালো লাগে না? দেখো আমারও অনেক বেশি ভালো লাগে, আমিও অনেক বেশি মানে ইন্সপায়ার হই তোমাদের শেখানোর জন্য, বাট তোমরাও দেখবে যে অনেক বেশি ভালো লাগতেছে। ওকে, সো আমরা সবাই এগুলো করবো, কিপটামি করবো না। কমার্সের পোলাপান এই যে হাজার হাজার টাকার হিসাব করি, একটু আগে বন্টন কিন্তু মুনাফা করে আসলাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা বন্টন করে দিলাম, তার মানে কত টাকা, ঠিক না? সো এই জন্য আমরা অবশ্যই কী করবো, একটু অ্যাক্টিভ থাকবো, হ্যাঁ? দেখো এই যে আমি হচ্ছে তোমার সারাদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিলাম, পরীক্ষা ছিল, তারপর অনেক টায়ার্ড ছিলাম, তারপরে ভাবলাম যে ক্লাসটা নেই, ঠিক আছে? সো ইলিন কাজে বলছে আইসিটি ক্লাস কেবল শেষ হইলো, ঠিক আছে? সো এই জন্য এই অবস্থা, ডাজেন্ট ম্যাটার। এবার আসো, অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিরুদ্ধে কোন হিসাব খাতকে প্রভাবিত করে? একটা মনে রাখবা, একটা আছে হচ্ছে শেয়ার অধিহার, ক্লিয়ার? একটা কি বলতো, একটা হচ্ছে শেয়ার অধিহার এবং আরেকটা হচ্ছে শেয়ার অবহার, রাইট? এখন আমরা 2টা সম্পর্কে জানবো এবং 2টা কোন টাইপের হিসাব এবং এই 2টা কোথায় যায় এগুলো সব শিখবো। শেয়ার আরেকটার নাম হচ্ছে ভাট্টা এবং শেয়ার অধিহার, এবং এটার আরেকটা নাম হচ্ছে কি বলতো ভাইয়া, প্রিমিয়াম। তো তোমাকে বিকল্প নামগুলা অবভিয়াসলি কী করতে হবে, মনে রাখতে হবে। এখন আসো, প্রথমে আমরা শিখব যে শেয়ার অধিহার বা প্রিমিয়াম এটা অ্যাকচুয়ালি কোন হিসাব। তো মনে রাখবা যে শেয়ার অধিহার বা প্রিমিয়াম এটা হচ্ছে একটা মূলধন জাতীয় আয়। সাথে সাথে নোট করবা, আমি কিন্তু অনেক বেশি ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমার জন্য 100% কার্যকরী, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এটা কি বলতো, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়, অথবা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বলেন ভাই আপুরা যে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি আপনারা কোথায় দেখান? এটা অবভিয়াসলি আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে বলো তো? আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে দেখাও। কিন্তু এটা কোন পাশে দেখাও? আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে, ক্লিয়ার? এটা হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে দেখাই। তো প্রথমটা সবাই ক্লিয়ার কি না যে আমাদের শেয়ার অধিহার অথবা প্রিমিয়াম এটা আমরা আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে দেখাই? তো এটা জানার আগে আমার জানতে হবে যে অ্যাকচুয়ালি শেয়ার অধিহার বা প্রিমিয়াম এটা আমার কোন ধরনের হিসাব, তাই তো? সো তাহলে বলো তো,
এই যে তাসি মিম অনেকে জয়েন করছে নতুনে, সো সবাইকে ওয়েলকাম। ক্লাস করো, পরিশ্রম করো, ঠিক আছে, একটু ইফোর্ট দাও, সমস্যা নাই। আমরা পরবর্তীতে শিডিউলগুলো এভাবে করা হয়েছে, বাট আজকের ক্লাসে একটু সময় আমাদের বেশি লাগছে, ডাজেন্ট ম্যাটার। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কি এটা ম্যাচিং করে নিব, তো সমস্যা নাই, একদম রিল্যাক্সে ক্লাস করবা, ঠিক আছে। সো আজকেও হয়তো 2টা ক্লাস একসাথে পড়ে গেছে তোমাদের, এই জন্য। ওকে, তো দেখো, তো ফার্স্ট অফ অল আমি জানলাম যে শেয়ার অধিহার বা প্রিমিয়াম হচ্ছে আমার একটা মূলধন জাতীয় আয় হিসাব, আর এটাকে আমরা দেখাবো কোথায়, আর্থিক অবস্থার বিভিন্ন দায় পাশে। সেমভাবেই পরেরটা আমরা শিখি শেয়ার অবহার বা ভাট্টা, এটা কোন ধরনের হিসাব, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় কি বলতো, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। আর এই মূলধন জাতীয় ব্যয়টাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি একটা মূলধন জাতীয় ব্যয়, তো এটাকে একটা সম্পদ বলা চলে। তার মানে এটা কি সম্পদ, এটা হচ্ছে একটা ভুয়া সম্পদ, একটা মিথ্যা সম্পদ, একটা কাল্পনিক সম্পদ, একটা অলিক সম্পদ। আর এই শেয়ার অবহার বা ভাট্টা আমরা দেখাই আর্থিক অবস্থার বিভিন্ন কোন পাশে বলতো, আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ পাশে। ক্লিয়ার, এটা আমরা দেখাই আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ পাশে। সো আপনারা সবাই বলেন, দ্রুত বলেন আমাকে যে এই দুইটা কনসেপ্ট একদম টোটালি ক্লিয়ার কিনা। তাহলে হোপফুলি এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হলে তোমার এইচএসসিতে ইনশাল্লাহ 1 মার্ক, 1 মার্ক মানে 1 মার্ক থাকবেই কমন, 100% থাকবে এইটুকু থেকে। ওকে, সো এইটুকু থেকে তোমাদের 100% থাকবে, আমি বলতে পারি। ওকে, সো এইটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা বলো তো। সো ঝুমু বলছো ক্লিয়ার, ওকে। সো আফসানা হাসান রোহান বলছে ক্লিয়ার, তারপরে হচ্ছে মেহজাবিন প্রিয়া বলছে ক্লিয়ার। সো দেখো অনেক বেশি ভালো লাগে কাজ, কারণ আমরা লাস্ট 1 বছর যাবো যে স্টোরিগুলো আমাদের পেইড ব্যাচের ছিল, সো ওদের সাথে দেখা হলো আজকে এক্সাম শেষ করে, ওদের অ্যাডমিশন জার্নিটাও শেষ হলো। সো অনেক বেশি ভালো লাগলো যে যাদেরকে আমরা হচ্ছে আলটিমেটলি অনেক দিন পর্যন্ত অ্যাটলিস্ট 1 বছরের বেশি সার্ভিস দিলাম, তারা আমাদের সার্ভিসে কতটুকু স্যাটিসফাইড, এবং আমাদের অনলাইন স্টুডেন্টগুলোকে অফলাইনে দেখলাম। তো এটা ক্লিয়ার সবার। ওকে, এবার আমরা একটা ম্যানেজমেন্টের মতো একটা কোশ্চেন, তবে এটা অ্যাকাউন্টিং কি মাঝামাঝি এই টাইপের কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনগুলো সবাই জানি, কারণ 9-10-এ যখন আমরা ব্যবসা উদ্যোগ পড়ছি সেখানে এই কোশ্চেনগুলো সলভ করেছিলাম, মনে আছে তো। তো দেখো পাবলিক লিমিটেড কোম্পানি, কি কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত। সিম্পলি আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে কয়জন, 2 জন, এবং সরি পাবলিক আমি অংশীদারিটা বলে ফেলছিলাম 7 জন, এবং সর্বোচ্চ কতজন বলো তো, সর্বোচ্চ কতজন বলো তো, সর্বোচ্চ হচ্ছে 50 জন, রাইট। তো আমরা এই যে কোশ্চেনগুলো দেখবো যে এই টাইপের কিছু কোশ্চেন, মানে থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা ম্যানেজমেন্টের কোশ্চেন, এই টাইপের কিছু কোশ্চেন আসবে তোমাদের। ওকে, সো এটা একটু মনে রাখতে হবে। সেখানে আমাদের আরেকটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ হচ্ছে কি এটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা একটু মনে রাখবা, লামিশা জাহান, এটা হচ্ছে আমরা একটু ভুল করছিলাম। তো পাবলিক লিমিটেড হচ্ছে সর্বনিম্ন 7 জন, এবং সর্বোচ্চ এটা হচ্ছে শেয়ার দ্বারা কি করবা, সীমাবদ্ধ থাকবে, বা শেয়ার দ্বারা তুমি নির্ধারণ করবা। বাট প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে কতজন, 2 জন, এবং সর্বোচ্চ হচ্ছে কতজন, 50 জন। ক্লিয়ার, এটা হচ্ছে শেয়ার দ্বারা কি থাকবে, সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে। বাট যদি এটা প্রাইভেট হতো, আমরা যদি প্রাইভেট হতো তাহলে হতো ভাইয়া 2 জন এবং 50 জন, রাইট, 2 জন এবং 50 জন। ওকে, সো কনসেপ্টটা ক্লিয়ার তো সবার। ওকে, সো সবাই রেসপন্স করতেছি, গ্রেট। সো এমনই দরকার, আর আমরা এভাবেই করবো। ওকে, সো এবার একটা ম্যাথ সলভ করবো। সবে এই টাইপের ম্যাথগুলো কি খুবই কম সময়ে আনসার করা যায়। এখানে ক্যালকুলেশন করতে বলছে প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন কত টাকা। তো আমাকে বলেন তো কার্যকরী মূলধনের সূত্র কি। এই টাইপের কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো আগে থেকে অভ্যস্ত হয়ে যায়, তাহলে দেখবা যে এই কোশ্চেনগুলো সলভ করতে তোমার খুব কম সময় লাগতেছে, তাই না। যেমন কার্যকরী মূলধনের সূত্রটা কি, এটা হচ্ছে চলতি সম্পদ। এই চলতি সম্পদ থেকে আমি কি করবো বলো তো, এই চলতি সম্পদ থেকে বাদ দিয়ে দিব চলতি দায়টা, রাইট। এখন দেখো চলতি সম্পদ কত টাকা, এখানে দেনাদার আছে হচ্ছে 25,000 টাকা, অগ্রিম 10,000 টাকা, ব্যাংক জমাতে এটা একটা দায়,
তারপরে দেখো স্থায়ী সম্পদ আসবে না চলতি সম্পদের মধ্যে, সমাপনী মজুদ পণ্য 8, তার মানে 25, 10, 35, 35 আর 8 কত 43,000 টাকা। তো আমার চলতি সম্পদ আসছে কত টাকা ভাইয়া 43,000 টাকা। চলতি দায় কত টাকা, দেখো ব্যাংক জমা অতিরিক্ত আছে 5,000 এবং পাওনাদার আছে 8,000, তাহলে 8 5 13,000, 13,000 টাকা হচ্ছে আমার চলতি দায়, রাইট। এখন চলতি সম্পদ থেকে চলতি দায় আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কি পেয়ে যাব বলেন তো, আমি পেয়ে যাব ভাইয়া এই যে 30,000 টাকা, এটার নাম এই কার্যকরী মূলধন। এখন কোশ্চেন আসতে পারে কার্যকরী মূলধনের কি বিকল্প নাম আছে ভাইয়া? হ্যাঁ, এই কার্যকরী মূলধনের বিকল্প নাম হচ্ছে চলতি মূলধন। কি বলতো, এই কার্যকরী মূলধনের বিপরীত নাম হচ্ছে, আরেকটা নাম অল্টারনেটিভ নাম হচ্ছে চলতি মূলধন। বুঝতে পারছো তো, এটার আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। ওকে, চলতি সম্পদ আমার বন্ধুর পকেটের টাকা। ও, তোমার পকেটের টাকা নাই সজীব? তো চলতি সম্পদ হচ্ছে মেনলি প্রত্যেকেই চেনো, তো চলতি সম্পদটা সাধারণত মেয়াদকালটা 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং টাকার অ্যামাউন্টটা ছোটো হবে। এবং আমরা এইগুলো শিখলে আমাদের হবে না, আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই চলতি সম্পদগুলা কোনগুলা, মানে এক্সাম্পলগুলো একটু পড়ে ফেলবা। হ্যাঁ, আর এক্সাম্পলগুলো দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবা। যেমন মনে করো অগ্রিম আছে, দেনাদার আছে, হাতে নগদ আছে, সমাপনী মজুদ পণ্য আছে, সকল প্রকার অগ্রিম ব্যয় আছে। তার মানে ঘুরাই ফিরে এগুলো সবগুলাই হচ্ছে কি আমাদের চলতি সম্পদ। আর চলতি দায়টাও কি আমরা চিনি, তাই না? ওকে, সো অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আজকের লাইভে তো আমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিছি না? এমন কেউ আছে যে কাউরেই মেনশন দেয় নাই? এমন কেউ কি ছিলে ক্লাসে যে আমি কাউকেই মেনশন দেইনি? সো দেখো, তোমরা একটু আগে দেখলা যে আমরা যদি অনেকেই প্রতিজনে যদি 4জন 5জন করে ফ্রেন্ডদেরকে নিয়ে আসি, তখন দেখবা যে ক্লাসে কি আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, আমরা অনেক বেশি ইন্সপায়ার হই, বা আমরা সবাই কিন্তু স্টুডেন্ট বেশি সংখ্যা হলে সবাই একসাথে মানে কী করে যে কোনো একটা কোশ্চেনের আনসার দিচ্ছে এবং আমরা অনেক বেশি এনজয় করি ক্লাসটা, ঠিক আছে? সো এটা আলটিমেটলি কি আমাদের সবার জন্যই অনেক বেশি লাভজনক, এই যে আমরা এটা করবো, রাইট? তো দেখো পরের কোশ্চেনটা আমরা একদম ডিটেলস শিখবো। হ্যাঁ, এটা আমরা ডিটেলস শিখতে যাচ্ছি যে শেয়ার ইস্যু করা যেতে পারে। তো আমরা একটু আগে শিখে ফেলছি শেয়ার অবহার বা বাট্টা এবং শেয়ার প্রিমিয়াম বা অধিহার। সো ডিটেলস এটা কোন টাইপের হিসাব এবং এইগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণী কোথায় প্রদর্শন করব। বাট এই সেম কোশ্চেনটা এখানে আসছে যে শেয়ারটা ইস্যু করা যেতে পারে, আমরা প্রত্যেকে জানি যে এটা সমমূল্য করতে পারবো, এটা লিখিত মূল্য থেকে বেশিও হতে পারে। এটা দেখো ভাইয়া লিখিত মূল্য তো কম হতে পারে, তার মানে লিখিত মূল্য হতে যখন বেশি হবে সেটাকে আমরা কি বলবো, অধিহার। অধিহার বা কি বলবো বলো, অধিহার আরেকটা নাম কি বলো তো, প্রিমিয়াম, রাইট? তখন আমরা এটাকে বলবো অধিহার বা প্রিমিয়াম। ওকে, তারপরে দেখো পরেরটা, এই যে শেয়ারের যে মূল্যটা এটা থেকে যখন কমে বিক্রি করা হবে সেটাকে কি বলবে, শেয়ার অবহার। সেটাকে কি বলবে, শেয়ার অবহার, রাইট? সেটাকে বলবে শেয়ার অবহার। এই অবহারের আরেকটা নাম হচ্ছে কি বলো তো, বাট্টা। এখন ঋণপত্রের ভাট্টা এবং শেয়ার অবহার বা বাট্টা এইগুলা হচ্ছে তোমার একটা ভুয়া সম্পদ, অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, ঠিক আছে? তার মানে এই যে ডিটেলসগুলো পড়ে ফেলবা, দেখবা যে পরীক্ষার হলে গিয়া এইগুলোই ঘুরাই পেঁচাই দিচ্ছে। এভিয়ান হিসাব বিজ্ঞান দেখবা যে প্রিভিয়াসের প্রচুর কোশ্চেন কি হয়, রিপিট হয়, ঠিক আছে? তারপরও যদি তুমি এইগুলা সুন্দর করে শিখো তাহলে অ্যাডমিশন এসএসসি 2 জায়গায় অনেক ভালো করবা, রাইট? ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমরা জানি যে শেয়ার ইস্যু করা হয় মূলত সমান হারে প্রিমিয়ামে অথবা অবহার বা বাট্টায়, ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পারছি তো? ওকে, সো তারপরে আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে। এটা হচ্ছে আমরা অপশন রাখি না, মনে করো এই কোশ্চেনটা ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন আসছে। তো এখানে কি আছে, এখানে আছে গিয়ে ভাইয়া যে লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে, আমরা এখানে একটু কনসেপ্ট ক্লিয়ার করবো। হ্যাঁ, লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে যে শেয়ারটা ইস্যু করা হয় অ্যাকচুয়ালি তার নামটা কি? এখন দেখো নগদ টাকার পরিবর্তে যেটা করা হবে সেটা হচ্ছে কি বলো তো, বোনাস। সেটা কি বোনাস? এখন বলো ভাইয়া পুরা যে কোম্পানি কখন বোনাস শেয়ার ইস্যু করে? আমরা জানি যে কোম্পানির কাছে যখন নগদ টাকা না থাকে তখন কোম্পানি কি করে, শেয়ার ইস্যু করে দেয়। দেখো শেয়ার হোল্ডারটা হচ্ছে কোম্পানির মালিক, তো কোম্পানির শেয়ার হোল্ডারদের তো কিছু না কিছু দেওয়া লাগবে, তারা কিন্তু নাসের বান্দা, না দিলে কিন্তু ছাড়বে না। এই জন্য কোম্পানি কী করে, যে যেহেতু নগদ টাকা নাই তাদেরকে কি করে দেয়, শেয়ার দিয়ে দেয়, বোনাস দিয়ে দেয়, ঠিক আছে? তার মানে এই নগদ টাকার পরিবর্তে আমরা যে শেয়ারটি ইস্যু করা হয় সেটা হচ্ছে বোনাস। আর এই বোনাস শেয়ারটা কই থেকে ইস্যু করা হয় এবং এটার জাবেদা কী হয় এটা আমরা শিখে নিব। তো দেখো এই বোনাস শেয়ারটি ইস্যু করা হয় মেইনলি তোমার কি থেকে বলো তো, জমাকৃত মুনাফা থেকে। কি থেকে বলো তো, জমাকৃত মুনাফা। এই জমাকৃত মুনাফা থেকে তোমার বোনাস শেয়ার ইস্যু করা হয় এবং এই জমাকৃত মুনাফার আরেকটা নাম হচ্ছে ভাইয়া
সংরক্ষিত মুনাফা। কি মুনাফা? সংরক্ষিত মুনাফা। তো জমাকৃত মুনাফা হিসাব ডেবিট। এখন আমাকে জানতে হবে ভাইজানরা জমাকৃত মুনাফা এটা কোন টাইপের হিসাব। এটা একটা হচ্ছে অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তার মানে মালিকানা সত্ত্ব যদি ডেবিট হয় তাহলে কি কমে যায়। এখন দেখো এই জমাকৃত মুনাফা থেকে আমি কি করছি, শেয়ার দিছি, তার মানে কি শেয়ার মূলধন আমার বাড়বে। শেয়ার মূলধন যদি বাড়ে তাহলে কি হবে? ক্রেডিট। শেয়ার মূলধন বাড়লে কি হবে? ক্রেডিট। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকে জানি মালিকানা সত্ত্ব বাড়লে কি ক্রেডিট। ঠিক আছে, তাহলে কি ও ই এখানে হ্রাস পেল। দেখো আমরা কত কিছু শিখলাম এখানে। নাম্বার 1, নগদ টাকার পরিবর্তে যে শেয়ার ইস্যু করা হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। এখন এই বোনাস শেয়ার যদি ইস্যু করে তাহলে জাবেদা কি হবে এটা শিখলাম। নাম্বার 1, আমরা বোনাস শেয়ারটা নেই জমাকৃত মুনাফা থেকে। জমাকৃত মুনাফা হচ্ছে ও ই এর একটা উপাদান, মানে মালিকানা সত্ত্ব। তার মানে মালিকানা সত্ত্ব যদি কমে যায় তাহলে কি ভাই আর ডেবিট। আর এখান থেকে আমরা ধার্য করতেছি কি শেয়ার মূলধন দিচ্ছি, তার মানে শেয়ার মূলধন বাড়তেছে। শেয়ার মূলধন যদি বাড়ে তাহলে কি বলো তো? ক্রেডিট। কারণ শেয়ার মূলধন কি আমরা ওই এর একটা উপাদান, ওই যদি বাড়ে তাহলে কি ক্রেডিট। এখন দেখো কোশ্চেনটা আসতে পারে যে বোনাস শেয়ার ইস্যু করা হলে এটা হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। দেখো এখানে মালিকানা সত্ত্ব একবার বাড়ছে একবার কমছে, তার মানে মালিকানা সত্ত্ব একবার বাড়লো একবার কমলো, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে মালিকানা সত্ত্ব আমার কি আছে বলো তো? মালিকানা সত্ত্বটা অপরিবর্তিত অবস্থায় আছে, মানে কোনো চেঞ্জ হয় নাই। কারণ কি মালিকানা সত্ত্ব একবার বাড়ছে আর একবার কি করছে বলো তো? একবার কমছে। ঠিক আছে, রাইট। এখানে যেগুলো পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্ট তোমরা হচ্ছে নোট করবা। একদম ডিটেলস পড়াচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো ভাইয়া এখন থেকে, দেখবা যে হিসাব বিজ্ঞানের সেকেন্ড পেপারে এই কোম্পানি ব্যবসা থেকে তোমার কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে যেহেতু আমাদের 2টা মাস দেওয়া লাগবে, অবশ্যই আমরা ভালো করে শিখব। এবং এখান থেকে তোমাদের কিন্তু 7 থেকে 8টা এমসিকিউ আসবে। এবং এটা যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এমন না, তোমার শেয়ার কিন্তু বুঝতেই হবে। শেয়ারের বোনাস শেয়ার বলো অন্যান্য যত শেয়ার আছে এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তুমি যদি না বুঝে মুখস্থ করো বলদের মতো তাহলে তোমার কিন্তু তুমি হয়তো এইচএসসিতে কোনো না কোনোভাবে পার পেয়ে যেতে পারো, বাট অ্যাডমিশনে কি পাবে? কখনোই পাবে না। ঠিক আছে, সো বি কেয়ারফুল, এখন থেকে শেখা ট্রাই করো। আর প্রতিটা নোট কি করবা? সাথে সাথে নোট করবা প্রতিটা টার্ম আমি যখনই যেটা শেখাচ্ছি। হ্যাঁ, হৃদয় আসবো হচ্ছে অসুস্থ, তো সদীপ ও অসুস্থ, তো সুস্থ হয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরে আসবে, সমস্যা নয়, দোয়া রাখবার জন্য। হ্যাঁ, ওকে। তারপরে দেখো অংশীদারিরা চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন। সিম্পল ব্যাপার, আমরা সবাই জানি, কি জানি? আমরা প্রত্যেকেই জানি যে চুক্তির অবর্তমানে অংশীদাররা দাবি করতে পারে কিসের সুদ বলেন তো? ঋণের সুদ। বুঝতে পারছেন? তার মানে চুক্তির অবর্তমানে অংশীদাররা দাবি করতে পারে, এই চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি প্রাপ্য হবেন বা দাবি করতে পারেন? ঋণের সুদ। এবং চুক্তির অবর্তমানে যে ঋণের সুদটা দেওয়া হয় এটা হচ্ছে কত পার্সেন্ট হারে? 6% হারে। এটা কত পার্সেন্ট হারে? 6% হারে। বুঝতে পারছো? এটা হচ্ছে 6% হারে। ওকে, কোনটি মোট মুনাফার শতকরা হার বাড়ায়? তার মানে মোট মুনাফার শতকরা হার বাড়ায় কোনটা? তোমাকে বুঝতে হবে মুনাফা বাড়ায় কোনটায়। তোমাকে কি বুঝতে হবে? যে মুনাফা বাড়ে কোনটায়, রাইট? এখানে দেখো বিক্রয় মূল্য বাড়লে আমার কি মুনাফা বাড়বে না? তোমরা পড়ছো মার্কেটিংয়ে, যত বেশি বিক্রয় তত বেশি মুনাফা, যত বেশি বিক্রয় তত বেশি কি মুনাফা। তার মানে আমি যখন মুনাফা বাড়াবো তখন আমার কি বিক্রয় মূল্য বাড়বে। বুঝতে পারছেন? আমি যখন যত বেশি বিক্রয় বাড়াবো আমার মুনাফা তত বাড়বে। তার মানে মুনাফা যত বাড়তেছে আমার মুনাফার শতকরা হার কি তত বেশি বাড়বে, রাইট? ওকে, তাহলে এটা কি ডি নাম্বারটা কারেক্ট আনসার? আমার ভুল করছি, সো কনসেপ্ট বুঝে আনসার করবে। হ্যাঁ, আর এখানে ফার্স্ট টাইম তোমার ভুল হোক ডাজেন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেম না, কারণ ভুল না করলে আমরা শিখতে পারবো না। বাট তুমি চেষ্টা করতেছো, ইফোর্ট দিচ্ছ, এটাই অনেক বেশি। ওকে, সো এখন যে কোশ্চেনটা সলভ করাবো এটা খুবই ক্রিটিক্যাল এবং এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারবে না। কেন বলো তো? বলছে অংশীদারি কারবারের আয় নির্ধারণকালে কি নির্ধারণকালে আয় নিচের কোনটিকে খরচ হিসাবে, মানে কি হিসাবে? খরচ হিসাবে বিবেচিত হবে না। তার মানে খরচ হিসাবে দেখানো হবে না কোনটা? ভাইজানরা বিমা একটা খরচ, ভাড়া একটা খরচ, বিদ্যুৎ একটা খরচ, তার মানে এই তিনটাই খরচ। আয়কর একটা খরচ। আয়কর ধার্য করা কিসের উপরে?
আয়ের উপরে। মনে রাখবা যদি প্রতিষ্ঠান ব্যক্তি সত্তার হয় তাহলে সেটার উপরে কি হয় না, ব্যক্তি সত্তার প্রতিষ্ঠান হলে সেটার উপর আয়কর ধার্য করা হয় না। তো আমরা বুঝতেই পারলাম যে অংশীদারি ব্যবসায়ের অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা এটা হচ্ছে একটা ব্যক্তি সত্তার প্রতিষ্ঠান। তার মানে ভাইয়া আপুরা এটার উপরে কোনো কি হবে না, আয়কর ধার্য করা হবে না। সিম্পল, আমরা আয়কর ধার্য করি কিসের উপরে, কোম্পানি ব্যবসায়ের উপরে। রাইট, ক্লিয়ারলি বুঝতে পারছো? ওকে, তো এখানে হচ্ছে তোমার গিয়ে আয়করটা এটা কি হবে না বলো তো, এটা হচ্ছে খরচ হিসাবে বিবেচনা করতে পারবে না। যদি হচ্ছে প্রতিষ্ঠানটা হয়ে যেত কোম্পানি ব্যবসা তাহলে তুমি হচ্ছে বিবেচনা করতে পারতা আয়করটাকে খরচ হিসাবে, ঠিক আছে? আর আয়করটা কার সাথে সম্পর্ক? আয়করটা মেইনলি সম্পর্কিত হচ্ছে কিসের সাথে বলো তো? এটা সম্পর্কিত হচ্ছে তোমার আয়ের সাথে। তোমার যত বেশি আয় হবে প্রতিষ্ঠানের, করের পরিমাণটা তত বেশি হবে। যত কম আয় হবে তত বেশি কি হবে, কম আয়কর দিতে হবে, ঠিক আছে? ওকে, সো তোমাদের বাহাচার চলে আসছে, ঠিক আছে? সো ও হচ্ছে অসুস্থ আছে, তো তোমরা অনেক মিস করতেছো ওকে, তাই না? ওর ক্লাসটা মিস করতেছো। সো এখন তোমাদের ম্যানেজমেন্ট বলো, এটা মোটামুটি আমাদের দেলার ভাই খাবার দিচ্ছে, খুব শীঘ্রই ফিরে আসবে আমাদের মাঝে। তো ওরে কোশ্চেন বলতে পারো করতে পারো, চলে আসছে তোমাদের ডাকে। তার মানে এই কোশ্চেনটা সবার A to Z ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? তো দেখো আমরা যতটুকুই পড়ালাম তার মানে কি প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে না? আর তুমি যদি এই নোটগুলো করে রাখো ভাইয়া, আমার মনে হয় না অ্যাডমিশনে গিয়ে তোমার হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগবে বা স্যারের পিছনে দৌড়ানো লাগবে। ওকে, এইচএসসি তো ঠিক সেম, এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছেন এখান থেকে এমসিকিউ আসবে, 100% এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? সো এইগুলো একটু গুছিয়ে পড়ো, এগুলো একটু জানো, দেখবা যে দিন শেষে তুমি হচ্ছে অনেক ভালো করতে পারবা। রাইট, সো আমরা তোমাদেরকে চাই যে তোমরা শেষ সময়ে একদম গুছানো স্ট্রং একটা প্রিপারেশন নাও, যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আমরা আমাদের প্রিভিয়াস এই যে ব্যাচটা এবছর শেষ হলো 23 ব্যাচ, সো ওদের কাছ থেকে জিজ্ঞেস করবা যে মেনলি আমরা কিভাবে পড়াই হিসাব বিজ্ঞানটা, ঠিক আছে? যে হিসাব বিজ্ঞানটা এতটা সহজ ভাষায় শিখাই যেটা তোমার কাছে মনেই হবে না যে হিসাব বিজ্ঞান একটা ম্যাথমেটিক্স সাবজেক্ট। ম্যাথগুলো দেখবে যে আমরা সব শর্টকাট টেকনিকটা শিখাচ্ছি। হিসাব বিজ্ঞানের নীতিমালা মন থাকে না ভাইয়া, অনেক কঠিন, সবগুলো হচ্ছে গল্প দিয়ে ছোটো ছোটো ছন্দ দিয়ে শিখাচ্ছি। তার মানে তুমি ভুলবা কেন? তুমি 100% দেখবা যে মাথায় রাখতে পারবা। সো পড়াশোনাটা অবশ্যই অনেক বেশি এনজয় করতে হবে। এখন তুমি এনজয় না করলে, তোমার যদি অনেক বেশি প্যারা মনে হয়, তাহলে দেখবা আলটিমেটলি এখান থেকে তুমি ভালো একটা আউটপুট পাবে না কখনই। রাইট, আগে সো আমরা সর্বশেষ কোশ্চেনটা সলভ করবো আজকে, তারপর আমরা বিদায় নিব। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাট তারপরে হচ্ছে ক্লাসটি কমপ্লিট করলাম সাকসেসফুলি এবং তোমাদের অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি, অনেক 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 ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। সো যারা যারা নোট করছো তারা বুদ্ধিমান এবং ইন ফিউচারে তারা অনেক বেশি হেল্পফুল হবে, উপকৃত হবে, ঠিক আছে, এই নোটগুলো থেকে। তো দেখো তরল সম্পদ হলো কি বলতো? আমরা জানি যে তরল জিনিসটা কি, আমরা তোমাদের একটু বেসিকটা শিখে এই কোশ্চেন আনসার দিতে তোমার 1 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ডের বেশি লাগবে না, আমি একটু বেসিকটা একটু বুঝাই। হ্যাঁ, তরল জিনিসটা হচ্ছে যে চলতি সম্পদটা তুমি যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করতে পারবা সেটা তত ভালো তরল সম্পদ। তার মানে হাতে নগদ অথবা নগদ, তারপরে দেখো কি আছে এখানে ব্যাংক, তারপরে মনে করি কি আছে দেনাদার। এটা দেখে কি মনে পড়ে তোমাদের? হ্যাঁ, তারপরে মনে করো এই দেনাদার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রাপ্য। ওকে, তারপরে মনে আমরা কি করি, অগ্রিম খরচ বা ব্যয়গুলো দেখাই, অগ্রিম ব্যয় বা খরচগুলো দেখাই। রাইট, তারপরে মনে করো আমরা দেখাই কি বলতো, সমাপনী মজুত পণ্য। কি দেখাই? সমাপনী মজুত পণ্য। এখন বলো এই যে জিনিসগুলা এখানে তোমার, এটা আমরা কি অনুসারে দেখাচ্ছি? এটা হচ্ছে তারল অনুসারে। এগুলো আমরা কি অনুসারে দেখাচ্ছি? তারল অনুসারে। তো আর্থিক অবস্থার বিপরীতে তুমি যখন চলতি সম্পদটা দেখাবে ভাইয়া, চলতি সম্পদটা যখন দেখাবে এটা অবশ্যই কি অনুসারে বলো তো? এটা অবশ্যই হচ্ছে তারল অনুসারে। এটা কি অনুসারে? তারল অনুসারে। কারণ নগদ টাকা সবচেয়ে ভালো তরল সম্পদ, কাঁচা টাকা, ঠিক আছে? তার মানে যেটা মানে আমার যে টাকাটা মানে যে চলতি সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যাবে সেটা তত ভালো তরল সম্পদ। তার মানে হাতে নগদ আছে, তার মানে এটা সবচেয়ে ভালো তরল সম্পদ। তারপরে দেখো বর্তমানে ব্যাংকের টাকা যা নগদ টাকা সেম মনে করা হয়, কারণ ব্যাংকের টাকাটা বর্তমানে দেখো ব্যাংকে যে টাকাটা থাকে তোমার যে কোনো সময় 24 ঘন্টা তুমি টাকা উত্তোলন করতে পারতেছো। তো দেনাদার, তারপর আমরা অগ্রিমগুলো দেখে, তারপরে সমাপনী মজুত পণ্য করতে করে দেখাই। তো তোমার নাম্বার 1 এখান থেকে কোশ্চেন আসতে পারে, আর্থিক অবস্থার বিপরীতে চলতি সম্পদ দেখানো হয় কোনটি অনুসারে? এই তারল্য অনুসারে।
নাম্বার 2, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সর্বাধিক ভালো তরল সম্পদ, তখন তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। যদি কোশ্চেন আসে যে চলতি সম্পদটা দেখানো হয় কি তারল অনুসারে এটা কি কর্তৃক স্বীকৃত, তাহলে হবে কি গ্যাপ বা IFRS। ঠিক আছে, তা আমরা জানি এই মজুদ পণ্যটা এবং অগ্রিম খরচ এই দুইটাকে আমরা কি বলবো না, তরল সম্পদ বলবো না, অগ্রিম ব্যয় বা খরচ, কারণ এই দুইটাকে আমার নগদ টাকায় রূপান্তর করতে অনেক বেশি সময় লাগে। যখন আমি তরল সম্পদ বের করি তখন চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য এবং কি বাদ দিই বলতো, অগ্রিম খরচটা বাদ দিয়ে দেয়, কারণ এই দুইটাকে আমরা কি করি না বলতো, এই দুইটাকে আমরা হচ্ছে তরল সম্পদ হিসাবে বিবেচনা করি না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে যে ইনফরমেশনগুলো দিছি প্রত্যেকটা ইনফরমেশন নোট করছো কিনা আমাকে একটু বলো তো। সুমাইয়া আক্তার মিম অনেক লেট করে জয়েন করছে আপু। সো অবভিয়াসলি ক্লাসটি করবা, অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করছি এবং এই ইনফরমেশনগুলো যদি মাথায় রাখতে পারো তুমি ইনশাল্লাহ AICC-তে মানে এখনই তুমি প্র্যাকটিস করো অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো, দেখবা যে একদম মোটামুটি অ্যাটলিস্ট 30টার মধ্যে তোমার 22টা হচ্ছে, 25টা হচ্ছে। ঠিক আছে, সো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা এবং আমরা অবশ্যই এমনভাবে পড়াবো যেটা তোমাদের জন্য অ্যাডমিশন এবং AICC দুইটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। আমাদের মেইন টার্গেট থাকবে AICC-তে টার্গেট A+, এবং এটা নিশ্চিত করে আমরা যাতে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ দেশসেরা বিশ্ববিদ্যালয় বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে যার টার্গেট আছে, মানে মেইন টার্গেট থাকতে হবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো যাতে আমরা পড়তে পারি। ঠিক আছে, অনেকে আছে অনেক বেশি রেসপন্স করে, রেগুলার ক্লাস করে, এরাই দিন শেষে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে। বাট যারা করতেছে না, ফাঁকি দিচ্ছে, দেখবা কয়েকদিন পরে কান্নাকাটি শুরু হচ্ছে। ঠিক আছে, এবং নিজের লাইফটাকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওকে, সো পড়াশোনা করতেছে, পরবর্তী স্টেজে গিয়ে দেখবা ধরা খেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং আমরা রেগুলারলি ক্লাস করবো, রেগুলার ক্লাস করার ট্রাই করবো, এটাই হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পাওয়া যাবে না একটু বলে দিতেন। পদ্ম যেটা বলছো PDF তো অলরেডি গ্রুপে দিয়েই দিছি। আমাদের 70 ডেজ চ্যালেঞ্জ গ্রুপে হচ্ছে PDF দেওয়া হয়েছে, এবং এখানে যে গুগল ফর্মটা দেওয়া আছে কমেন্টের নিচে, তোমার ক্যাপশনে একদম শেষে দেখো, ওইটা পূরণ করে ফেলো এবং PDF সেখান থেকে কালেক্ট করবা। এত অলস হলে চলবে না, ওখান থেকে কালেক্ট করে নিবা। ওকে, তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এবং আরেকবার বলো তো, হাত উঠাও প্রত্যেকেই, যে কে আমরা হচ্ছে নোট ডান, মানে কার নোট হয়ে গেছে। এই যে আমি তোমাদেরকে মানে কি বলবো, যে একটু জোরাজুরি করে বকাঝকা দিয়ে হচ্ছে নোটগুলো করাইতেছি না। এক সময় বলবা যে হায় ভাই যেগুলো আমাকে বলছিল এটা যে কতটা ইম্পর্টেন্ট ছিল এবং আমার যে কী পরিমাণ উপকৃত হচ্ছি, মানে আমি হচ্ছি, এটা তখন তুমি দেখবা যে আমার প্রতি কৃতজ্ঞতা অবভিয়াসলি তখন প্রকাশ করবা। সো নোটগুলো করে ফেলবা। হ্যাঁ, আর যে নোটগুলো করছো তোমরা অবশ্যই ট্রাই করবা যে এই নোটগুলো গ্রুপে শেয়ার দেওয়ার জন্য, তোমার বন্ধুরা যাতে শেয়ার মানে ওই গ্রুপ থেকে ওইগুলো নিতে পারে। হ্যাঁ, আমাদের অ্যাটলিস্ট তোমরা যেটা করবা, অফিসিয়াল গ্রুপে যদি না দাও তাহলে 70 ডেজ চ্যালেঞ্জ এই গ্রুপটায় প্রত্যেকে এই নোটগুলো শেয়ার করবা। হ্যাঁ, আগে আফসান হাসান রোহন করছে, তারপরে হচ্ছে ড্যাশিং কিং রাকিব করছে, তারপরে মেহজাবিন পিয়া করছে, ডান, থ্যাংক ইউ সো মাচ। শরীফ করছো, শরীফও ডান করছে, থ্যাংক ইউ। সো এই নোটগুলো তোমরা অবশ্যই শেয়ার দিবা। হ্যাঁ, ইন্সপায়ার হবে, বাকি যারা ইন্সপায়ার হবে, এবং এটা তোমার দায়িত্ব। তুমি হচ্ছে আমাদের কি অনলাইনে ক্লাস করতেছো, তার মানে কি তুমি যে কাজটা করছো এটা জমাও দিতে হবে অনলাইনে, তাই না? এছাড়া তো কোনো ওয়ে নাই। এবং তোমাদের সাথে একসময় কি আমাদের দেখা হবে, আর যেমনটা আমাদের অলরেডি আজকে 23 ব্যাচের শিক্ষার্থী যারা আছে সবার সাথে দেখা হলো, অনেক বেশি ভালো লাগলো যে তারা দীর্ঘ 1 বছর কি আমাদের সাথে ছিল, আমাদের ক্লাসগুলো করছে। ওরা কিন্তু AICC থেকে অনেকেই ছিল, তো তখন অনেক বেশি ভালো লাগে যখন ওরা আয়সা বলে যে ভাই আপনার ক্লাসগুলো করছি, বা আপনাদের ক্লাস থেকে একদম 100% কমন ছিল, ঠিক আছে, হুবহু কমন ছিল, এই কোশ্চেনগুলো অনেক বেশি ভালো লাগে। আগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অন্তর পদ্মার আছে, তারপরে আমাদের মুসাম্মদ পদ্ম আছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। শুধুমাত্র ক্লাস করলে হবে না, বাসায় বসে নিজেকে কী করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অনেক বেশি পড়াশোনা করবা। নেক্সট ক্লাসে কিন্তু এটাও আমি ধরবো যে কে কত ঘন্টা পড়ছো, দেখতে চাই যে কে সবচেয়ে বেশি পড়ছে। অনেকে কিন্তু এগুলো বলে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাঁ।